সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহান মির্জাপুর জিরো আওয়ারে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় জুলাই ঘোষণাপত্র প্রণয়নে সর্বদলীয় সম্মেলন এবং সাম্প্রতিক বিষয়। এ বিষয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন মেজবাউল আজম, আমার পাশে রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি, এবং আরও রয়েছেন মেজবাউল আজম সওদাগর, চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দর্শক, আমরা আলোচনা করব এই বিষয়ে, তবে শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই আজকের আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একই সাথে দেখতে পাচ্ছেন। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব আজকে বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনামগুলো। সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্রের পক্ষে ঐকমত্য আছে, বেশ কিছু সুপারিশ, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনতে কমিশনের সুপারিশে নতুনত্ব আছে বলছেন বিশ্লেষকরা। ইসির অধীনেই থাকছে এনআইডির কর্তৃত্ব। 17 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বিনিয়োগকারীদের টাকা দ্রুত ফিরিয়ে দিতে চান ডেস্টিনির এমডি রফিকুল আমিন, প্রতিষ্ঠানের কার্যালয়ে যোগ দিয়েই দেন প্রতিশ্রুতি। এবং জুলাই গণ অভ্যুত্থানের সব তথ্য সংরক্ষণে এনটিএমসি, বিটিআরসি ও মোবাইল অপারেটরগুলোকে ট্রাইব্যুনালের নির্দেশ, শহীদ মুগ্ধের পরিবারের অভিযোগ দায়ের। আমরা শিরোনামগুলো এতক্ষণ দেখছিলাম। আজকে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অংশীজনদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়। আমরা সে বিষয়ে আজকে কথা বলবো এবং সেই সাথে সমসাময়িক প্রসঙ্গ তো রয়েছেই। আক্তার হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই প্রথমে। আজকে তো আমরা জানি যে সর্বদলীয় বৈঠকটি হয়েছে এবং নাগরিক কমিটি সেখানে ছিল। আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে আজকে কি হলো এই বৈঠকে এবং সেই সাথে এবং অংশীজনদের নিয়ে যে আসলে এই ঘোষণাপত্রটি প্রণয়নের কথা বলা হচ্ছিল সেটি আসলে কিভাবে হবে? আজকের বৈঠক অত্যন্ত ইতিবাচক কিছু বার্তা আমাদেরকে দেয়। আমরা আজকের বৈঠকের আগে পর্যন্ত একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা কি আসলে ঘোষণাপত্র চায় কি চায় না, কিন্তু আজকের এই বৈঠকে যেসব রাজনৈতিক দল এবং পক্ষ উপস্থিত হয়েছেন তারা এক বাক্যে এই সিদ্ধান্তে এসেছেন যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রয়োজন। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে, যে এটা প্রোক্লামেশন হবে না ডিক্লারেশন হবে সে ব্যাপারে আলাপ হয়েছে যে কোনো একটা কমিটি করে এটা করা হবে কিনা বা সময়ের ব্যবধানটা কতটুকু হবে। সেখানে আলাপ এসেছে এইভাবে যে অতি তাড়াহুড়োও নয় আবার কালক্ষেপণও নয়, একটা মাঝামাঝি অবস্থায় থেকে ঘোষণাপত্রটা সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে। এরকম অসংখ্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সবথেকে ইতিবাচক হলো এই যে আজকে প্রত্যেকটা দলই এই ঘোষণাপত্রের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলাম। আমরাও আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরেছি। সে প্রস্তাবনাগুলোর অনেক কিছুই হয়তো অন্যান্য দলগুলোর সাথে মিলবে, আবার অন্যান্য দলগুলোরও নতুন কিছু প্রস্তাবনা আছে এই ঘোষণাপত্রে অ্যাড করবার জন্য। যে সরকারের তরফ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া হবে আমরা আশা করব যে সকলের বিষয়গুলোকে আমলে নিয়ে সুন্দর একটি ঘোষণাপত্র জাতিকে উপহার দিতে তারা পারবে। কিন্তু বৈঠকে আলোচনা ছিল, আপনাদের পক্ষ থেকে আসলে কি কোনো পরামর্শ ছিল কিনা? আমরা আমাদের দীর্ঘদিন ধরে ঘোষণাপত্রের দাবিতে সারা দেশে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছি। সেখানে আমরা কিছু বিষয়কে অ্যাড্রেস করবার চেষ্টা করেছি। তার প্রথমটা হলো যে এই আন্দোলনে যারা শহীদ হলেন এবং যারা আহত হলেন তাদের যেন একটা রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপার যেন এই প্রোক্লেমেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আরও আমরা দাবি জানিয়েছি বাংলাদেশের মানুষের দীর্ঘ সময়ের যে সংগ্রামের ইতিহাস, মুক্তির সংগ্রামের ইতিহাস যেটা আছে, সে পাকিস্তান পিরিয়ডে, এরপরে 40-এর দশকের পাকিস্তান আন্দোলন, এরপরে 71-এর আগের যে আন্দোলনগুলো আছে, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরশাসনের বিরুদ্ধে যে আন্দোলন, 24-এর যে অভ্যুত্থান, সব কিছুকেই যেন একটা ধারাবাহিকভাবে এখানে উল্লেখ করা হয়। আমরা যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই ঘোষণাপত্রের কথাটি সবার নজরে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা যেন এখানে উল্লেখ করা হয়। একই সাথে বাংলাদেশ যেন একটি বৈষম্যহীন, বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ হয়। মুক্তিযুদ্ধের সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কনসেপ্ট সেটা যেন এখানে উল্লেখ থাকে। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের
আমরা সারা দেশের ঘুরেছি, মানুষের কথাবার্তা শুনেছি, মানুষ জীবন এবং জীবিকার নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ নিজেদের মধ্যে সম্প্রীতি দেখতে চায়। এই প্রত্যেকটা বিষয় যেন এখানে উল্লেখ করা হয়, এই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি। জি, আপনারা তো আসলে অনেকবারই পিছিয়েছেন, যে পেছানো হয়েছে আসলে এই তারিখটি, কিন্তু সেক্ষেত্রে আসলে আজকের যে আপনাদের যে বৈঠক, সেটি আসলে কতটুকু সফল বলে আপনি মনে করেন? আজকের বৈঠককে এখন পর্যন্ত আবার শতভাগ সফল মনে হয়। আমরা তারিখগুলো কেন পিছিয়েছি এর যদি আমরা ব্যাখ্যায় আসি, গত 31শে ডিসেম্বর ছাত্রদের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশন ঘোষণার কথা ছিল, কিন্তু তারই আগের রাতে 30 তারিখ আমরা দেখলাম সরকারের তরফ থেকে জানানো হলো যে সরকার উদ্যোগ গ্রহণ করবে এবং সকল রাজনৈতিক পক্ষ এবং দলকে এর সাথে এনগেজ করবে। তো এমত অবস্থায় আমাদের পক্ষ থেকে সেই দিনের যে পাঠের কর্মসূচি, সে কর্মসূচিটিকে আমরা স্থগিত রেখেছি। আমরা সেদিন মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি সফল করেছি এবং এরপরে আমরা 15 দিনের একটা আলটিমেটাম দিই সরকারকে, 15 জানুয়ারি পর্যন্ত। তো 14ই জানুয়ারিতে সরকারের তরফ থেকে আবার জানানো হয় যে সকল রাজনৈতিক দল এবং পক্ষকে একত্রিত করে 16 তারিখ তারা একটি বৈঠকের আয়োজন করেছেন, আলোচনার আয়োজন করেছেন। তো তখন যদিও কালক্ষেপণ হয়েছে, এই 14 দিনে হয়তো সরকার আরও অনেক কিছু করে ফেলতে পারতেন। সৈয়দ রেজওয়ান হাসানের একটা বক্তব্যে আমরা শুনেছিলাম, তিনি বলেছিলেন সরকার চাইলে 14 দিনের মধ্যে এটা করা সম্ভব, তো হয়তো সম্ভবপর হতো, সেই জায়গায় আমরা ক্রিটিক্যাল। কিন্তু একই সাথে সরকার যে উদ্যোগটা নিয়েছে, উদ্যোগটা দৃশ্যমান হয়েছে এবং আজকে বিএনপি, জামাত এবং খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ সহ গণসংহতি আন্দোলন, তারপরে আরও অনেকগুলো বাম সংগঠন সবাই যে এখানে উপস্থিত হলেন, সবার যে বক্তব্য এই যে বাংলাদেশের এই যে ঐতিহাসিক একটা ঘটনা আমরা 24 সালে পেয়েছি এবং আমাদের এই ঘটনার সময়টাতে হাজারে হাজারে মানুষ তারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং আমরা আসলে নতুন এক বাংলাদেশের যাত্রার মধ্যে আমরা নিজেদেরকে দেখতে চাই। এই যে আকাঙ্ক্ষার জায়গাটি, এটাকে যে দালিলিক প্রমাণ, একটা ডকুমেন্ট থাকা প্রয়োজন, সেই জায়গায় যে সবাই ঐক্যমত্য হলেন এবং একটা যে ধোঁয়াশার জায়গা ছিল যে আসলে রাজনৈতিক দলগুলো কি ছাত্রদের দাবির সঙ্গে আছে কি নাই, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসলে ওইভাবে ক্লিয়ারেন্স ছিল না। সেই জায়গা থেকে যদি বলি, বিএনপির একটা অনিশ্চয়তা, আশা না আশা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, সেটি বিষয়ে কি বলবেন? বিএনপির আমরা এটা সাংবাদিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়াতে আমরা এটা জানতে পেরেছিলাম যে বিএনপির পক্ষ থেকে হয়তো সেখানে যাওয়া হবে না, কিন্তু বাস্তবতা তার উল্টো ঘটেছে। বিএনপির একজন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও কিন্তু শেষমেশ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে তার নেতৃত্বে বা তার কথার মাধ্যমে যেন একটা কমিটি গঠন করা হয় এই বিষয়ে, ঘোষণাপত্র বিষয়ক, সেখানে তারা তাদের মতামতগুলো জানাবেন। এটা কিন্তু দিন শেষে একটা একতার জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে। আমরা যেমন 5ই আগস্টের আগের সময়টাতে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ, সাধারণ মানুষ সকলে যেমন আমরা একতাবদ্ধ ছিলাম, ঠিক তেমনই একটা একতার সুর আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা বিশ্বাস করি যে সরকার অতি দ্রুত আজকের আলোচনার ভিত্তিতে তারা কর্মসূচি তাদের গ্রহণ করবে এবং কালক্ষেপণ না করে, এবং তাড়াহুড়োও না হোক, কিন্তু কালক্ষেপণ যেন না হয়। বাংলাদেশের মানুষ এই যে দীর্ঘ সময়ের বাংলাদেশ মানুষের চাওয়া, সে চাওয়াটাকে যেন পূরণ করা হয়, একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র যেন আমরা ফাইনালি হাতে পাই, এই ব্যাপারে সরকারের কাছে আমরা জোরারোপ করার দাবি জানাচ্ছি। জি, ধন্যবাদ। মেজবা স্যার, আপনার কাছে আসতে চাই। আমি ঠিক বিএনপির এই প্রসঙ্গটিতে আসবো, যে শুরুতেই আমরা সকাল থেকে দেখছিলাম যে বিএনপি যাবে কি যাবে না বৈঠকে, সেই নিয়ে একটি আসলে অনিশ্চয়তা ছিল এবং শেষ পর্যন্ত দেখেছি আমরা বিএনপি থেকে একজন প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, তিনি গেছেন সেখানে। এই যে বিএনপির আসলে যাওয়া বা না যাওয়া নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল, সেটিকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির দর্শকদেরকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে বিএনপির এই যে দোদুল্যমানতা, যে তারা যাবে কি যাবে না, এটা নিয়ে আপনার মধ্যে যেমন টেনশন, আমার মনে হচ্ছে যে আমার মধ্যেও ছিল এই টেনশন এবং সারা জাতির মধ্যে এই টেনশনটা ছিল। কারণ বিএনপি একটি অত্যন্ত বড় এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল এবং আগামীতে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে আমরা অনেকেই মনে করি নির্বাচনের মধ্য দিয়ে, যেহেতু অনেক বড় এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তো এই প্রেক্ষাপটে বিএনপির এই ভূমিকাটার জন্য সবাই আমরা উদ্গ্রীব ছিলাম যে বিএনপি আসলে কি বলবে এটাতে। এইটা সবার মনে যে এই যে সন্দেহ, এই যে একটা উদ্গ্রীব সবাই হয়েছিল, এর একটা কারণটা আমি ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে জুলাই বিপ্লবটা যখন হলো, মূলত আসলে বিপ্লব কেন হয়? বিপ্লব হয় হচ্ছে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন জনগণ রাস্তায় নেমে আসে, তখন সুনির্দিষ্ট কতগুলো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমে আসে জনগণ। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো কী সেগুলো আমরা সবাই জানি। তো জনগণ যখন রাস্তায় নেমে আসার পর বিপ্লব হলো, বিপ্লব হওয়ার পর বিপ্লবের যত সিমটম সবই এই আন্দোলনের মধ্যে ছিল, এই ঘটনার মধ্যে ছিল এবং ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার পালিয়ে গিয়েছেন, 350 জন এমপি পালিয়ে গিয়েছেন,
64টা জেলার 64 জন আওয়ামী লীগ সভাপতি, 64 জন সাধারণ সম্পাদক, ইউনিয়ন সভাপতি, উপজেলা সভাপতি, উপজেলা সাধারণ সম্পাদক, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সবাই পালিয়েছেন। এমনকি সর্বশেষ আমি বলবো যে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছেন। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। সুতরাং এটি ছিল একটি বিপ্লব, কিন্তু কোনো একটা কারণে, অজানা কারণে বিপ্লব হওয়ার পরেও বিপ্লবী সরকারটা গঠন হয়নি। তো বিপ্লবী সরকার যদি গঠন হতো তাহলে কিন্তু এই বিপ্লবের ঘোষণাপত্রটা কিন্তু সেদিনেই ঘোষণা করা হতো। তো দুর্ভাগ্যজনকভাবে বিপ্লবী সরকারও হয়নি এবং বিপ্লবের ঘোষণাপত্রটাও, প্রোক্লেমেশনটাও সেদিন দেয়া হয়নি। দেয়া না হওয়ার ফলে তখন কতগুলো বিতর্ক উঠেছে আমাদের সোসাইটিতে। কেউ কেউ উঠানোর চেষ্টা করেছেন যে এটা আসলে, কেউ বলছে এটা গণ অভ্যুত্থান, কেউ বলছে এটা বিপ্লব, কেউ বলছে সাধারণ একটা আন্দোলন, কেউ বলছে যে এটা একটা স্টুডেন্ট আপরাইজিং। কিন্তু একাডেমিক্যালি এটাকে আপনি ব্যাখ্যা করলে বিপ্লবের সমস্ত লক্ষণ এই আন্দোলনের মধ্যে সুস্পষ্ট। কিন্তু বিপ্লব হওয়ার পরেও বিপ্লবের ঘোষণাপত্রটা হয়নি। এই না হওয়ার ফলে রাজনৈতিক দল সহ নাগরিক কমিটি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সাধারণ মানুষ বলেন, সবার মধ্যে একটা মতনৈক্যের একটা অবস্থা তৈরি হয়েছে যে এটা কি, এটা নিয়ে এটা কি হবে, কিভাবে, সবার একই ধরনের বক্তব্য সবার কাছ থেকে আসছিল না। বিএনপি এক ধরনের কথা বলছে, জামাত ইসলামী এক ধরনের কথা বলছে, বা নাগরিক কমিটি এক ধরনের বলছে, বা এই ধরনের একটা অনৈক্যর একটা সুর তৈরি হয়েছিল, যার ফলে স্টেক হোল্ডাররা আসলে নিজেই বুঝতে পারছিলেন যে একটা সমস্যা হচ্ছে আর কি, কেন হচ্ছে সেটাও তারা বুঝতে পারছিলেন। এবং সিভিল সোসাইটির পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে এই কথাটা বলা হচ্ছিল। ইভেন উপদেষ্টারাও বলেছিল যে বিপ্লবী সরকার হওয়াটা আসলে প্রয়োজন ছিল, যে কোনো কারণে হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং শেষ পর্যন্ত সবাই বুঝতে পেরেছে যে এরকম একটা ঘটনা, এরকম একটা জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ডিক্লারেশন আমাদের দরকার। এখন জুলাই ডিক্লারেশনটা কি? জুলাই ডিক্লারেশনটা বা প্রোক্লেমেশন যেটাই আপনি বলেন, দুটো শব্দের মধ্যে একটা সূক্ষ্ম একটু পার্থক্য রয়েছে। তবে প্রোক্লেমেশনটা একটু শক্ত এবং ডিক্লারেশনটা একটু মানে নরম, এই ধরনের ব্যাপারটা আর কি। তো যেটাই হোক, এই প্রোক্লেমেশন নিয়ে এখন সবার মধ্যে একটা ঐক্যমত তৈরি হয়েছে যে একটা প্রোক্লেমেশন দরকার। কেন দরকার, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সাধারণ মানুষ যে রাস্তায় নেমে আসলো, কোনো নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষ না, দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছিল। রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আলেম, ওলামা, শ্রমিক এবং ছোট ছোট বাচ্চা, শিশু, সবাই রাস্তায় নেমে এসেছিল। এবং এই যে নেমে আসলো, কেন নেমে আসলো তারা, এর অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোকে একটা ঐতিহাসিক দলিলে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে আপনার প্রোক্লেমেশন। সেই প্রোক্লেমেশনটা যখনই আপনি দিতে সক্ষম হবেন, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে, নির্বাচনের সময় নিয়ে, সংবিধানের মূলনীতি নিয়ে, সামনের দিনগুলোর করণীয় কি হবে সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতনৈক্যটা কমে যাবে। কিভাবে? আপনি যদি একটু খেয়াল করেন, আপনি যারা বলছিলেন যে আমরা একটু সবাই উদ্বিগ্ন ছিলাম যে সালাউদ্দিন সাহেব বের হয়ে কি বলছেন বা বিএনপি কি বলবে। আমি আসলে বৈঠক থেকে বের হওয়ার পর আরেকটি কথা বলেছেন, তিনি বলেছেন যে বিপ্লবের 5 মাস পরে আদৌ এটি আসলে দরকার রয়েছে কিনা সেটা তিনি জানতে চেয়েছেন। আপনার বিষয়ে মতামত? আচ্ছা, এই বিষয়ে মতামতটা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। উনি যদিও প্রথমে এটা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু বলেছেন, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানলাম, যে শেষ পর্যন্ত তিনি বলেছেন যে এটা দরকার আছে। এবং তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের মধ্যে ঐক্য তৈরির জন্য এটা দরকার আছে, আমরা যেন কোনোভাবে অনৈক্যের বীজ যেন আমাদের মাঝে না আসে সেটার জন্য দরকার আছে, আমরা যেন জুলাই বিপ্লবের যে চেতনাগুলো, এগুলো যেন আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি সেটার কথা তিনি বলেছেন। এবং ভবিষ্যৎ এই ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর শেকড় গড়তে না পারে সেটার কোনো কথা তিনি বলেছেন। এবং পাশাপাশি এই জুলাই ঘোষণাপত্রে যে খসড়া সংবাদ মাধ্যমে এসেছে, সেখানে আমরা দেখলাম, সেখানে বিএনপি যেটার উপর গুরুত্ব দিচ্ছে যে নির্বাচনটা তাড়াতাড়ি হওয়া, সেই সুষ্ঠু নির্বাচনের কথা সেখানে বলা হয়েছে, সুশাসনের কথা সেখানে বলা হয়েছে, এবং ফ্যাসিবাদ যেন আর আসতে না পারে সেই কথাটা জোর দিয়ে বলা হয়েছে। এই কথাটা বলার মধ্য দিয়ে আজকে আমার মনে হয় পুরো জাতি এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে খুশি হবে, সবাই সাধারণ মানুষও খুশি হবে যে রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য পোষণ করেছেন। এবং পাশাপাশি প্রফেসর ডক্টর ইউনূসের আপনার উদ্বোধনী যে বক্তব্যটা, সেটা আমরা টিভিতে আমরা দেখলাম, সেখানে তিনি এত হাসি মুখে কথা বলছেন এবং তিনি বলছেন যে আপনাদেরকে যখন আমরা সবাইকে একসাথে দেখি তখন আমি শক্তি পাই। তার এই হাসির মধ্যে একটা ঐক্যের চেতনা, একটা খুশি, এবং তার যে সততা, তার যে আন্তরিকতা, এবং ভবিষ্যৎ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে তার যে একটা চিন্তা, মনে হয় যেন তার এই হাসিটার মধ্যে সকল কিছু প্রতিফলিত হচ্ছে। এই জন্য আমি মনে করি আজকের দিনটি বাংলাদেশের এই জাতির জন্য একটা অত্যন্ত খুশির দিন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য একটা ঐতিহাসিক দিন হিসাবে গণ্য হবে। এবং আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো আর ভবিষ্যতে তাদের একজন আরেকজনের প্রতি, বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন বিএনপির প্রতি, বিএনপি জামাতের প্রতি, জামাত বিএনপির প্রতি, বা নাগরিক প্রতির প্রতি, একে অপরের প্রতি যে কথা চালাচালি হচ্ছে, এই জায়গায় সবাই একটা ঐক্যমতে আসবে এবং সবাই এমন ধরনের ভাষা ব্যবহার করবে না যেন আরেকজন মনক্ষুণ্ণ হয়, আরেকজন কষ্ট পায়, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কেন করবে না? যে এখানে মৌলিক বিষয়গুলোতে এখন তারা সবাই একমত হবে। এটি হচ্ছে আমাদের জন্য একটা পজিটিভ বিষয়। ধন্যবাদ আপনাকে। আক্তার হোসেন, আপনার কাছে আসতে চাই। আজকে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তিনি বৈঠক থেকে বের হয়ে বলেছেন যে তাদের এই ঘোষণাপত্রের ব্যাপারে সবাই ঐক্যমত্য হয়েছেন, তিনি বলেছেন। এবং এটা আমরা জানি যে সব রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমত্য পৌঁছেছে এবং ঘোষণাপত্র যে হবে এ বিষয়ে আসলে সবাই ঐক্যমতে পৌঁছেছে। কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে যে এর বিষয়গুলো, ঘোষণাপত্রের বিষয়গুলো, সেই বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানো সেটি চ্যালেঞ্জের কিনা? আসলে বেসিক কিছু বিষয় আছে, সেই বেসিক বিষয়গুলোতে আপনি বামপন্থী বলেন, ডানপন্থী বলেন বা মধ্যপন্থী বলেন, সবাই একটা জায়গায় কিন্তু বেসিক একটা গোলে তারা পৌঁছাতে চায়, যে দেশের মানুষের যে সংগ্রামের ইতিহাস, কেন তারা সংগ্রাম করতে গেলেন এবং এই সংগ্রামের শেষে তাদের প্রাপ্তিটা কী, এবং এই ঘোষণাপত্রের মাধ্যমে আসলে কী চাওয়াটা, এই চাওয়াগুলো কিন্তু মোটামুটি শব্দের ফারাক হতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছে যায় যে আমাদের একটা স্বীকৃতি প্রয়োজন এবং একই সাথে আমরা সামনের বাংলাদেশটা কেমন দেখতে চাই তার একটা ঘোষণা এর মধ্যে থাকে। তো এই জায়গায় আদর্শ, ভাষা বা কাঠামো, ওয়ার্ডিং, শব্দচয়ন সব কিছু মিলে অবশ্যই প্রত্যেকটা পক্ষের মধ্যে কিছু পরিমাণে দ্বিমত অবশ্যই থাকবে। এখন ব্যাপার হলো যে এই বিষয়গুলোকে সরকার কতটা সফটলি হ্যান্ডেল করে এবং একই সাথে জিনিসটাকে একটা একক ডকুমেন্টে তারা পরিণত করতে পারেন, এই দায়িত্বটা সরকারের উপরে থাকবে। আমরা আশা করব প্রত্যেকটা দল তারা তাদের জায়গা থেকে এতটা রিজিড থাকবে না, তারা কঠিন থাকবে না, তারা অবশ্যই অপরের যে মতামতগুলো আছে সেই মতামতগুলোর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা যেন সামগ্রিকভাবে একটা ঐক্যের ফসলস্বরূপ একটা প্রোক্লামেশন আমরা পাই, সে ব্যাপারে যেন তারা সবাই মনোযোগী হন। অবশ্যই এটা কঠিন, কিন্তু আমরা মনে করি যে আমরা যদি উদার হতে পারি রাজনৈতিক দল এবং পক্ষগুলো, তাহলে এটা খুবই সহজসাধ্য একটা বিষয়ে পরিণত হবে। জি, ধন্যবাদ। কিন্তু প্রধান উপদেষ্টা শুরুতেই যে কথাটি বলেছেন যে ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র দেয়া না গেলে তাহলে ঘোষণাপত্রের আসলে দরকার নেই, যদি না পৌঁছানো যায় সেক্ষেত্রে আসলে কি? আমরা আশাবাদী যে রাজনৈতিক দল এবং পক্ষগুলো তারা যেহেতু আজকে বসেছেন এবং তাদের কথাবার্তাগুলো আমি শুনেছি যে খুব বেশি পার্থক্য বিষয়টা এরকম নয়। যারা ধরেন বামপন্থী ঘরানার মানুষজন আছেন তারা হয়তো কিছু শব্দ বলছেন এমন যেটা তাদের দীর্ঘ সময়ের রাজনীতিতে চর্চিত শব্দ, আবার যারা ডানপন্থী যারা আছেন তাদের হয়তো কিছু এরকম বক্তব্য আছে, মধ্যমপন্থী যারা আছেন তাদের হয়তো কিছু বক্তব্য আছে, কিন্তু সেগুলো জনগণের স্বার্থের প্রশ্নে যখন আসে, অভ্যুত্থানের স্বীকৃতির প্রশ্ন যখন আসে, যখন নতুন বাংলাদেশ চাওয়ার প্রশ্ন আসে, তখন খুব বেশি পার্থক্য তৈরি করে না। আমাদের বিশ্বাস আছে যে এই জায়গাটাতে আসলে খুব বেশি আমাদেরকে দোলাচলে পড়তে হবে না। রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে যে প্রোক্লামেশনের প্রস্তাবনা বা খসড়া হাজির করবেন বা এখন যে খসড়াটা আছে তার উপরে তারা তাদের মতামতগুলো দিবেন, এবং আমরা এতটুকু আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন থেকে যখন বিষয়গুলো সম্পূর্ণ হবে তখন সকল রাজনৈতিক দল আসলে এক সুরেই কথা বলবেন, একটা সময় গিয়ে আমরা সবাই একমত হতে পারবো এবং একটা ঐক্যের ফলস্বরূপ একটা প্রোক্লেমেশন আমরা পাবো। আপনারা শুরু থেকে একটি বিষয়ে কিন্তু আসলে খুবই শক্ত অবস্থানে ছিলেন যে 15 তারিখের মধ্যে দিতে হবে, সেক্ষেত্রে এই অবস্থান থেকে তাহলে আপনারা সরে আসছেন, একটু সফটলির দিকে যাচ্ছেন এরকম বলতে? আমরা 31 তারিখেই ঘোষণার উদ্যোগ নিয়েছিলাম, যেহেতু 30 তারিখ রাতে সরকারের তরফ থেকে সকল রাজনৈতিক পক্ষ এবং দলকে সাথে নিয়ে প্রোক্লেমেশন পাঠের প্রণয়নের চিন্তাটা আমাদের সামনে আসে, তখন আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। আমরা আসলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে কাজটা যেন সম্পূর্ণ হয় সে দাবি আমরা জানিয়েছি। মোট কথা হলো যে এই জিনিসটা যে গুরুত্বপূর্ণ, যে জনদাবি আছে সেই দাবিটাকে আমরা জনগণের পক্ষ থেকে সরকারের কাছে উপস্থাপন করেছি। জনগণ যেটা তাড়াতাড়ি পেতে চায় সেই জায়গা থেকে আমরা 15 তারিখ একটা ডেডলাইন আমরা তাদেরকে সরকারকে দিয়েছিলাম। এখন সরকার মাঝখানে কিছু সময় কালক্ষেপণ করেছে, 14 তারিখে তারা আবার ঘোষণা দিয়েছে 15 তারিখের আলটিমেটামের আগের দিন যে 16 তারিখে বসা হচ্ছে, সে বসাটা আজকে হলো। এবং আমাদের ছাত্ররা যারা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং জাতীয় নাগরিক কমিটিতে আমরা আসলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে এই ঘোষণাপত্রটা যাতে আসে সেটা নিশ্চিত করতে চাই। আবার একই সাথে এটা যেন হাত ফসকে না যায়, এটা যেন হাত ফসকে না যায়, সে কারণেই আমাদের সময়সীমাটা দেওয়া আর কি। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো।
দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনায় ফিরবো। মেজবা স্যার, আপনার কাছে আসতে চাই। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে ঘোষণাপত্র নিয়ে খুব বেশি তাড়াহুড়ো নয় এবং কালক্ষেপণও নয়, কিন্তু এই যে ঘোষণাপত্র আমরা দেখছি কিন্তু বারবারই পেছানো হয়েছে। আজকে যে এই যে আরেকটু পিছালো, সেটি আসলে কার্যকারিতা আসলে কতটুকু থাকবে পরবর্তীতে, কি মনে করছেন? এই যে পেছানোর কথা বললেন, আমার কাছে এটি খুবই যৌক্তিক মনে হয়। যেহেতু আজকে তো প্রাথমিকভাবে মিটিংটা হলো এবং সেখানে একটা ঐক্যমতের ভিত্তিতে কথাবার্তা হলো এবং সবাই খুব পজিটিভলি একটা বিষয়ে একমত যে আমাদের অবশ্যই একটা ঘোষণাপত্র থাকতে হবে। এই যে এই বিষয়টিতে একমত হলো, এর সিগনিফিকেন্সটা অনেক। এখন ছোটোখাটো বিষয়গুলোকে অ্যাকোমোডেট করে এটাকে নিয়ে আসতে কয়েকদিন সময় নেয়, এটা খুবই স্বাভাবিক। এবং তিনি এটাও কিন্তু বলেছেন যে আপনার বেশি কালক্ষেপণ করা যাবে না। সুতরাং বিষয়টাকে আমরা খুব পজিটিভভাবেই এটা দেখতে চাই। এখন যে বিষয়টা হচ্ছে যে এই ঘোষণাপত্রটা বিষয়ে যে একমত হলো, এটা সিগনিফিকেন্সটা কি সেটা আমি একটু বলতে চাই। যেমন মুক্তিযুদ্ধের কথা যদি আমি খেয়াল করি, 1971-এর পরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস লেখা হয়েছে, এই ইতিহাস কিছু কিছু বামদের খপ্পরে পড়ে ইতিহাসটা এমনভাবে বিকৃত হয়েছে। তার একটা অন্যতম এক্সাম্পল আপনাকে দিতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠ্যপুস্তকে বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে কি শেখানো হতো? মুক্তিযুদ্ধের চেতনা, যে সাম্যের কথা বলা হয়েছে, যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, যে হিউম্যান ডিগনিটির কথা বলা হয়েছে, মানবিক মর্যাদা, যে ন্যায় বিচারের কথা বলা হয়েছে, এটি কোনোদিন কারোর সামনে নিয়ে আসা হয়নি। তরুণ প্রজন্ম জানে না যে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে এগুলো। ভিন্ন কিছু মানুষের সামনে প্রচার করা হয়েছিল। এর সিগনিফিকেন্সটা, জুলাই বিপ্লবের সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে এই জুলাই বিপ্লবের চেতনাগুলো যখন এই ঘোষণাপত্রের মধ্যে, ডিক্লারেশনের মধ্যে চলে আসবে, তখন এটা নিয়ে বিকৃত করার আর কোনো সুযোগ থাকবে না। এটা একটা ঐতিহাসিক দলিল হবে, এটা একটা দিক। 2 নম্বর দিকটা হচ্ছে কোনো রাজনৈতিক দল এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বাইরে কোনো কথা বললে সাথে সাথেই সেই রাজনৈতিক দলটা মানে জনগণের কাছে অজনপ্রিয় হবে এবং জনরোষের মধ্যে পড়ে যাবে। বিকজ জুলাই বিপ্লবের যে চেতনাগুলো, কেন মানুষ জুলাই বিপ্লবে অংশ নিয়েছিল, তার গুরুত্বপূর্ণ কতগুলো দিক, ন্যায় বিচার, তারপর ইন্ডিয়ান হেজিমনি, ভারতের যে হস্তক্ষেপ। আপনি এখন যদি এলাকায় যান, গ্রামে যান, আপনি দেখবেন চায়ের দোকানে, হোটেলে, রাস্তায়, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষ আলোচনা করছে। এবং এমন ভাবার কোনো কারণ নাই যেটা শুধু এই আলোচনা শুধু এলিটদের মধ্যে রয়েছে, এটি এখন মাস পিপলের মধ্যে ছড়িয়ে গেছে জুলাই বিপ্লবের চেতনাগুলো। তো সুতরাং রাজনৈতিক দল যখন এই জুলাই ঘোষণাপত্রটাতে স্বাক্ষর হবে, এটা যখন ডিক্লেয়ার করা হবে, তখন কোনো রাজনৈতিক দল আর এর বাইরে কথা বলতে পারবে না। সুতরাং এটার সিগনিফিকেন্স অনেক এবং এটা রাজনৈতিক দলগুলোকে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনাকে সঠিক লাইনে রাখার জন্য এই ডিক্লারেশনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং এখানে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে, সেখানে যেন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এবং সিভিল সোসাইটি থেকে যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে, এই ধরনের মানুষদেরকে যেন এই কমিটিতে, যদি কমিটি গঠন হয়, সেখানে যেন অন্তর্ভুক্ত করা হয়। এবং উপদেষ্টা পরিষদ গঠনের পর যে বিতর্কটা উঠেছিল, অনেক উপদেষ্টা বিপ্লবের চেতনা ধারণ করেন না, কিন্তু তাকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা ফলাফল আমরা পাচ্ছি, যার কারণে সব কিছু দেরি হচ্ছে, এত স্লোত গতিতে আগাচ্ছে। তো এটার জন্য যে কমিটিটা গঠন হবে, আমরা আশা করব যারা বিপ্লবের চেতনা ধারণ করে তাদেরকে যেন এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। আপনি সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যের কথা বলছিলেন যে তিনি বলেছেন যে ফ্যাসিবাদী বিরোধী যে ঐক্যটি ছিল সেটি যেন এই ঘোষণাপত্র ইস্যুতে ফাটল না ধরে। আপনি কি আসলে কি দেখছেন যে আন্দোলনের সময়ে যে আসলে ঐক্যটি ছিল সেটি আসলে এখন কোনো ফাটল দেখেন কিনা? আমি আজকের বক্তব্য থেকে খুব আশাবাদী। এখন পর্যন্ত আমি ফাটল ধরবে এমন কোনো বিষয় আমি এখানে দেখছি না। তার অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে। ফাটল ধরার বিষয়টা যদি আপনি বলেন, তো দুটো বিষয় আমি বলবো। এখানে ইন্টার রিলেটেড কতগুলো বিষয় আছে। যেমন ধরেন যে সংবিধান সংস্কার কমিশন, তারা কতগুলো রিপোর্ট জমা দিয়েছে। বিএনপি এদিকে 31 দফা দিয়েছে, জামাত এদিকে 41 দফা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতগুলো দাবি দেওয়া আছে। এগুলোর মধ্যে একটা দারুণ একটা মিল পাচ্ছি আমি। এবং এখানে মানে বিতর্কের একটা বিষয় এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, নির্বাচনটা কত দিনের মধ্যে হবে। এবং সেটা তো আমি একটা পজিটিভ রেসপন্স সব দিকে দেখতে পাচ্ছি। এবং এখন আমি আশাবাদী যে প্রফেসর ডক্টর ইউনূস তিনি বলেছেন যে আপনার 25-এর শেষে
অথবা 26-এর প্রথম 2-1 মাসে, এরকম একটা ডেডলাইন তিনি দিয়েছিলেন, এই সময়ের মধ্যে নির্বাচনটা হবে। আমি এখনো আশাবাদী রাজনৈতিক দলগুলো সেটাকে কেন্দ্র করে আগাচ্ছে, নির্বাচন কমিশনও সেটাকে কেন্দ্র করে আগাচ্ছে। একটু বিপরীতে দেখছি, কারণ বিএনপি কিন্তু আরেকটি তারিখের কথা বলেছে, সেটি হচ্ছে জুলাই আগস্টের মধ্যে। না, তিনি বলেননি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে হবে, এরকম কোনো কথা তিনি বলেননি। তিনি শুধু এটুকু বলেছেন যে গভর্নমেন্ট চাইলে এর মধ্যেও করা সম্ভব, কিন্তু হতেই হবে তিনি এই কথাটি তিনি কিন্তু বলেননি। সুতরাং এই কথাটাকে আমি জাস্ট একটা চাপ সৃষ্টি করার একটা কৌশল হিসেবেই মনে করতে চাই, এবং এই কথাটাকে আমি পজিটিভলি দেখতে চাই। কেন, রাজনৈতিক দলের কাজই হচ্ছে নির্বাচন চাওয়া, নির্বাচন চাইবেই। কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের যে বক্তব্যটা ছিল লাস্ট, তিনি যিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, সেইটার বিপরীতে কোনো রাজনৈতিক দল ব্যাপক কোনো বিপরীত প্রতিক্রিয়া দেখাননি, যার ফলে আমি অত্যন্ত আশাবাদী। এবং রাজনৈতিক দলগুলো আবার এই বিষয়গুলো নিয়ে কোনো অনৈক্যে পৌঁছবে এমন সিরিয়াস কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কারণ 31 দফায় যা আছে, সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ, তার মধ্যে তার অনেকগুলো বিষয় ইনক্লুডেড হয়েছে এবং আরও পরিষ্কারভাবে। তারপরে 41 দফায় তারা যা চেয়েছে সেটা এখানে ইনক্লুডেড হয়েছে। তারপরে বাংলাদেশি ইসলামী দলগুলো এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন যে জনগোষ্ঠী, তারা ধর্মনিরপেক্ষতাবাদের যে রাজনীতি, সেটার ব্যাপকভাবে শিকার হয়েছে এই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। সেটা ধর্মবিদ্বেষের কাজে এটাকে ব্যবহার করা হয়েছে। এবং সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ধর্মনিরপেক্ষতাকে তারা রাখতে চান না। এবং কোনো রাজনৈতিক দল কিন্তু এখন পর্যন্ত প্রাথমিকভাবে দাবি করেনি যে ধর্মনিরপেক্ষতাবাদ রাখতে হবে। সুতরাং মৌলিক বিষয়গুলোতে আমি একটা বড় ধরনের ঐক্যমত আমি দেখতে পাচ্ছি, এবং আগামী দিনে যারা সবার মধ্যে এই ঐক্যমত প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশ অত্যন্ত চমৎকার এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা সামনে দেখতে পাচ্ছি, যদি এটা এইভাবে এগিয়ে যায়। এবং আশা করি আর কোনো মতানৈক্য এই বিষয়গুলো নিয়ে সৃষ্টি হবে না। ধন্যবাদ। আখতার হোসেন, আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাই যে আজকে সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ফ্যাসিবাদ ইস্যুতে যে ঐক্যটি ছিল, এই ঘোষণাপত্র ইস্যুটিতে যেন সেটি আসলে সে ঐক্যে ফাটল না ধরে, সে বিষয়ে আসলে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। আপনারা কি দেখছেন? আপনারা তো আন্দোলনে ছিলেন, আন্দোলনের সময় যে ঐক্যটি ছিল সেটি আসলে এখনো রয়েছে কিনা? আসলে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে ঐক্য আর ঘোষণাপত্রের যে বিষয়টি, এগুলো কিন্তু একই সুতোয় গাঁথা। ফেসিবাদ বিরোধী ঐক্য এবং ঘোষণাপত্রের দাবি, এই দুটাকে আসলে বিপরীতমুখী অবস্থানে দেখার যে টেন্ডেন্সি, সেটাকে আমার ভুল মনে হয়। দুটো আসলে একই সূত্রে গাঁথা। আমরা ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি, এবং ফেসিবাদের যে শিরোমণি, সে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ব্যবস্থার অনেক কিছু এখন পর্যন্ত রয়ে গেছে, সেই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের একটা সংগ্রাম চলছে এখনো পর্যন্ত। আমরা মনে করি এই ব্যবস্থা, ফেসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যে সংগ্রাম, তারই একটি উপকরণ হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। অতএব এই দুটো জিনিসকে আলাদা করে দেখবার সুযোগটা নাই। আপনারা হয়তো সালাউদ্দিন আহমেদ ভাইয়ের যে বক্তব্য, সেটাকে আলাদা করে দেখবার মতো বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সেই জিনিস দুটো যে একই, সেটাও তার বক্তব্য থেকে ধরে নেওয়া যেতে পারে। যে আমরা যেন ফেসিবাদের বিরুদ্ধে যে আমাদের একতার জায়গাটি আছে, সেটাকে আমরা ভুলে গিয়ে ঘোষণাপত্রের যে বিষয়টা আছে, সেটাতে এই যে বিভিন্ন দল এবং পথ, তাদের যে আদর্শগত, কাঠামোগত, শব্দচয়নগত যে পার্থক্যের জায়গাগুলো আছে, সেটাকে প্রধান করে তুলে আমরা যে বিভক্ত হয়ে যেতে পারি, সেটার যেন না হয়, সেরকম একটা মেসেজ কিন্তু এই বক্তব্যের মধ্যে থাকতে পারে। শুধুমাত্র এটাকে নেগেটিভলি দেখার মতো বিষয় আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আসলে ফেসিবাদ বিরোধী যে ঐক্য, ঘোষণাপত্রের দাবির যে ঐক্য, সেই ঐক্য আসলে একই ঐক্য। সেই ঐক্য বাংলাদেশের মানুষ তাদের মধ্যে এটা ধারণ করেছে। আজকে আমরা এটার একটা সম্মিলিত রূপ দেখেছি। রাজনৈতিক দল এবং পক্ষগুলোর আজকের যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা সবাই বসা, এবং তার থেকে যে ডিসিশনটা আসা যে সকলেই মিলে আসলে আমরা একটা প্রোক্লেমেশন ঘোষণা করতে যাচ্ছি, সেটার মধ্যে কিন্তু নিহিত আছে। জি, আমরা জেনেছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটিতে আসলে ছাত্ররা একটি খসড়া কিন্তু দিয়েছিল। সেই খসড়ার বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু আপত্তি ছিল। তার মধ্যে একটি বিশেষ আপত্তির কথা যদি আমি বলি, সেটা হচ্ছে ৭২-এর সংবিধান নিয়ে, যেটিকে আসলে বৈষম্য বিরোধী ছাত্ররা বারবার করে বলেছে যে এটিকে মুজিববাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এটিকে কবর দেওয়ার কথা বলা হয়েছে। সে বিষয়টি নিয়ে আপনার আসলে মতামত জানতে চাই। ৭২-এর সংবিধানের পক্ষে ৭১-এর মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে দাঁড় করানো হয়, অথচ বাস্তবতা হলো ৭১-এর যে ঘোষণাপত্র, সেখানে আমরা বললাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা। ৭১-এর 10ই এপ্রিল যে ঘোষণাপত্র জাতির সামনে উত্থাপিত হলো, সেই ঘোষণাপত্রের বিষয়ে আপনি আজ পর্যন্ত কাউকেই কোনো বিতর্কে জড়াতে দেখবেন না। কিন্তু ৭২-এর সংবিধান সেটা ৭৪-এ গিয়ে আরও কাটাছেড়া এবং 17টা বার
এই সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যে একটা রূপে দাঁড়িয়ে গেছে, সেটাতে এটা স্পষ্ট যে এই সংবিধান আওয়ামী মোড়কে থাকা একটি সংবিধান। এই সংবিধানের 4-এর গতে একজন ব্যক্তিকেই বাংলাদেশের জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমাদের আরও যেসব ব্যক্তিরা আছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল হাশেম, সোহরাওয়ার্দী, ফজলুল হক, যোগেন মণ্ডল, তাদেরকে আমরা এখান থেকে ইতিহাস থেকে নাই করে দিয়েছি। এখন ব্যাপার হলো যে 72-এর সংবিধানের বিষয়ে আমরা যারা ছাত্ররা আছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে আমরা যারা আছি, আমাদের অবস্থান খুবই স্পষ্ট যে 72-এর সংবিধানটা বাতিল করতে হবে। এর আগে একটা বেসিক কথা বলি, এই সংবিধানের ব্যাপারে যত রাজনৈতিক পক্ষ আছে, দিয়ে কি এটি কি আসলে সমাধান সম্ভব কিনা, কি দিয়ে পরিবর্তন করে সম্ভব কিনা এই সংবিধানটিকে আপনি একেবারেই আসলে যদি না তুলে, যদি আমরা কিন্তু একটা জিনিসে একমত, বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ, যে এই সংবিধান আর চলবে না, এই সংবিধানটাকে সংস্কার করতে হবে বা এই সংবিধানটাকে বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। অর্থাৎ এই সংবিধানে যে চলছে না, এই ব্যাপারে আমরা সবাই একমত। এখন হচ্ছে কতটুকুতে চলবে বা কতটুকুতে চলবে না। এই সংবিধানের মধ্যে যতটুকু ভালো কথা আছে আমরা নতুন সংবিধানে ততটুকু অ্যাডপ্ট করব, আর যা কিছু মন্দ তা সব কিছুকে আমরা এখান থেকে খারিজ করব। এটা হচ্ছে আমাদের চাওয়া। এবং এই সংবিধান প্রণয়নের জন্য আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছি না। আমরা বলছি যে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন দেয়া হোক। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন সংবিধান পাবে, যেখানে বিএনপির পক্ষ থেকে একটা দাবি আছে বা অপর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দাবি যে একটা নির্বাচন, আইনসভার নির্বাচনের ক্ষেত্রে দাবি আছে। আমরা সে জায়গায় বলছি যে আমাদেরও দাবি আছে যে নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনটা হবে গণপরিষদের নির্বাচন, এবং গণপরিষদের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করবেন এবং একই সাথে তারা আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই যে আমাদের প্রস্তাব, এবং আমরা জনগণের সামনে যখন এই প্রস্তাব উত্থাপন করছি, জনগণ আমাদের প্রস্তাবকে তারা সঠিকভাবে তারা গ্রহণ করেছে, এবং আমাদের আশাবাদ আছে যে রাজনৈতিক দলগুলো আমাদের এই প্রস্তাবের সঙ্গে একমত হবেন, এবং আমরা আসলে সামনে যে নির্বাচন পেতে যাচ্ছি সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে, এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে একটা নতুন সংবিধান পাবে। পুরনো সংবিধানের যে বাতাবরণ, সেই বাতাবরণে আর আমরা আটকে থাকতে চাই না। জি, সংবিধান নিয়ে তাহলে আপনাদের অবস্থানটি আসলে স্পষ্ট। একটা বিরতি থেকে আসবো আমরা। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। মির্জা স্যার, আপনি সংবিধান প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছিলেন। আপনি 72-এর সংবিধানের কথা বলছিলেন। আসলে আপনি যদি একটু খেয়াল করেন যে বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল ফ্যাসিজম কিন্তু তৈরি করা হয়েছে। আমরা যে ফ্যাসিজম বলছি, ফ্যাসিজম কিন্তু কনস্টিটিউশনালি তৈরি করা হয়েছে, এবং আওয়ামী লীগ নামক এই রাজনৈতিক দলটি 1975-74 তারা যখন 5-এ যখন তারা বাকশাল করলো, তখনও কিন্তু এই সাংবিধানিক একটা ফ্যাসিবাদ তারা তৈরি করেছিল, চতুর্থ সংশোধনী, যেটা বাকশালের মধ্য দিয়ে। এবং তার যেটুকু রূপ বাকি ছিল সেটা তার কন্যা এই 2009 থেকে বাংলাদেশে এসে সংবিধান সংশোধন করে যত কিছু তার পরিবারকে পর্যন্ত সংবিধানে ঢুকিয়েছেন। সুতরাং একটা কনস্টিটিউশনাল ফ্যাসিজম এখানে তৈরি হয়েছে। এখন প্রশ্নটা, এই বিতর্কটা সামনে নিয়ে আসা হয়েছে যে 72-এর সংবিধান বাতিল নাকি এটা থাকবে নাকি থাকবে না। আপনি যদি একটু খেয়াল করেন যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, বিএনপি যে 31 দফা দিয়েছে, জামাত ইসলামী যে 41 দফা দিয়েছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, এই দাবিগুলো যদি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে এগুলো যদি অ্যাকোমোডেট করা হয়, তাহলে 72-এর সংবিধান তো অলমোস্ট এভরি লাইন এখানে কাটা যাবে। সুতরাং এটা 72-এর সংবিধান থাকলো কি থাকলো না, বাতিল করলো কি করলো না, এটা একটা খুব অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন। আরটা হচ্ছে, অনেকে বলেন যে 72-এর সংবিধানে এইগুলো থাকলে নাকি মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, মূল বিষয়গুলো কিন্তু আপনি দেখেন যে আপনার হিউম্যান ডিগনিটি, সাম্য, আপনার গণতন্ত্র ইত্যাদি যে বিষয়গুলো, সবগুলো কিন্তু আপনার নতুন সংবিধানে যে সুপারিশ করা হচ্ছে সেখানে কিন্তু এগুলো থাকতেছে, এবং এগুলোকে কিন্তু সংবিধানের মূল নীতি করার জন্য বলা হচ্ছে আর কি। তাহলে দেখেন, তাহলে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে 72-এর সংবিধানে যা যা ভালো জিনিস আছে সবগুলোই হয়তো এখানে চলে আসবে, আর যেগুলোকে ফ্যাসিবাদের টুলস হিসেবে ব্যবহার করা হয়েছে সেগুলো এখান থেকে বাদ যাবে। সুতরাং বাতিল হলো নাকি থাকলো, এবং কতগুলো ধারা বাতিল হবে, সংবিধানে তো নাম্বারগুলো ঠিক থাকবে না, যে কোনটা কত ধারা থাকলো, এতগুলো জিনিস ইনক্লুড করতে গিয়ে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এটা থাকলো কি থাকলো না, এই বিষয়টাই একেবারে অপ্রাসঙ্গিক। আমরা শুধু একটাই দেখবো যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এখানে ইনক্লুডেড হলো কিনা,
এবং ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা এখানে ইনক্লুডেড হলো কিনা, দুইটাই ইনক্লুডেড হওয়া এখানে সম্ভব। আর জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে মুক্তিযুদ্ধের যে চেতনা তার তো কোনো বিরোধ নাই। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সেটার জন্য তো স্ট্রাগল করতেছিল জাতি, এটা তো জাতি এখনো সেই চেতনার সুফল ভোগ করতে পারেনি, সেটার জন্যই কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। এটাকে বিপরীতভাবে দেখার তো কোনো সুযোগ নাই। সংবিধানের প্রসঙ্গে যখন আসলো তখন আসলে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা জানি গতকালকে সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে, সেটি নিয়ে আসলে দেশের সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন যে আসলে যে দেশের নাম এবং সংবিধানের মূলনীতি এসব পরিবর্তন নিয়ে নানা রকম কথা বলছেন তারা অনেকেই বলছেন যে এসবের মাধ্যমে মুক্তিযুদ্ধ চেতনা সেটি ফিরবে। আবার অনেকে বলছে যে এই জিনিসগুলো আসলে বারবার পরিবর্তন করা ঠিক নয়। আপনি আসলে কি ভাবছেন এটি নিয়ে? আপনি বারবার কথা বলছেন, কিন্তু একবারও কিন্তু এখনো পরিবর্তন করা হয়নি। এখন কথা হচ্ছে যে যে জিনিসগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে, যেমন বলা হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন, এই কথাটা একেবারেই ভুল। এটা মোটেও বাংলাদেশের নাম পরিবর্তন করা হচ্ছে না। প্রত্যেকটা দেশের একটা সাংবিধানিক নাম থাকে, সংবিধানে উল্লেখ থাকে। যেমন বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন প্রজাতন্ত্র কোথা থেকে আসলো? প্রজাতন্ত্র কথাটা আসলো যে পিপলস রিপাবলিক। রিপাবলিক কথাটার বাংলা করা হয়েছে প্রজাতন্ত্র। এখন এই প্রজা কথাটা অনেকে আমরা ফিলসফিক্যালি এটা দেখলে এটা প্রজা কথাটা আসে একটা রাজতান্ত্রিক ধারণা থেকে, ফিলসফি থেকে। তো এই জন্য অনেকে এখানে আর্গুমেন্ট দিচ্ছেন, এবং আমি নিশ্চিত সংবিধান সংস্কার কমিশনের মধ্যে এই বিষয়টাই আলোচনা হয়েছে যে প্রজা বলতে আসলে কি বোঝায়, রাজা এবং প্রজা এটা বলা হচ্ছে। সেজন্য তারা এখানে সুপারিশ করতে চাচ্ছে যে জনগণতান্ত্রিক, মানে প্রজা না বলে যেন জনগণকে মনে করা হয়, নাগরিকতন্ত্র, রাইট। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে ওই রিপাবলিকের অর্থটা যে প্রজা, সেই জায়গাটাতে চেঞ্জ করা হচ্ছে, বাংলাদেশের নাম পরিবর্তন করা হচ্ছে। এটি একেবারে একটা ভেগ একটা আর্গুমেন্ট, ভেগ একটা ধারণা, এবং এটার জন্য কেউ প্রচার না করে মোটেও বাংলাদেশের নাম পরিবর্তন করা হচ্ছে না। সুতরাং এখানে প্রজা কথাটাকে যে নেগেটিভভাবে এখন ধরা হয়, এই জায়গায় জনগণ বা নাগরিক এই জিনিসটা আনার জন্য এটা করা হয়েছে। আসলে ওই রিপাবলিক শব্দটার যে বাংলা অর্থ করা হয়েছে সেই জায়গায় মূলত বিভ্রান্তিটা রয়েছে। মূলত ব্যাপারটা হচ্ছে তাই। আরেকটা বিষয় হচ্ছে যে সংবিধানের মূলনীতির যে প্রস্তাব করা হয়েছে এই জিনিসটা এখনও আমরা ক্লিয়ার না। তবে এখানে বহুত্ববাদ যে বিষয়টা বলা হয়েছে এটা নিয়ে একটা বিতর্ক আসতে পারে, এবং জাতীয়তাবাদের কোন আর্গুমেন্টে জাতীয়তাবাদকে এখানে আনা হয়নি সেই বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হতে হবে। এটা সংবিধান সংস্কার কমিশন যদি এটা ক্লিয়ার করে বা পূর্ণাঙ্গ রিপোর্টটা দেখলে আমরা বুঝতে পারবো। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জাতীয়তাবাদ এখানে থাকতে হবে, এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে আমরা সবাই বাংলাদেশি বলি। এই দেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সহ যত উপজাতি, যত ধর্ম, যত বর্ণ, সব নির্বিশেষে আমরা একটা জাতি, এই জাতির নাম হচ্ছে বাংলাদেশি। এটা বললে আর নতুন কোনো আইডেন্টিটির আমার কোনো দরকার নেই, এবং পৃথিবীর সবার থেকে বাংলাদেশের মানুষকে আলাদা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি। সুতরাং এইটার রিফ্লেকশন সংবিধানে থাকতে হবে। তা আমি মনে করি বহুত্ববাদের পরিবর্তে এখানে জাতীয়তাবাদ আসা উচিত, এবং আমরা দেখব যে আসলে কোন আর্গুমেন্টে বহুত্ববাদ এখানে নিয়ে আসা হচ্ছে। এবং বহুত্ববাদের যে কথাটা বলা হয় যে বহু পদ বহু মত এখানে থাকবে, কিন্তু এটা আসলে বলার প্রয়োজন হয় না এই কারণে, কারণ আমরা যখন গণতন্ত্রের কথা বলি তখন গণতন্ত্র মানেই কিন্তু বহু পদ বহু মতের সমন্বয়। সুতরাং বহুত্ববাদ কথাটা গণতন্ত্র যদি সংবিধানে থাকে, বিভিন্নখানে এর স্বীকৃতি যদি থাকে, এস্টাবলিশমেন্ট যদি থাকে, তাহলে বহুত্ববাদ কথাটার খুব বেশি প্রয়োজন আছে এটা আমি মনে করছি না। এর পরিবর্তে আমি মনে করি যে জাতীয়তাবাদী ইনক্লুড করা উচিত। ধন্যবাদ। আক্তার হোসেন, আপনার কাছে আসতে চাই আজকে একটু সমসাময়িক বিষয় নিয়ে, যদি একটু আপনার কাছে আসতে চাই। আজকে মুগ্ধর পরিবার, মুগ্ধকে নতুন করে পরিচয় করে দেবার আসলে কিছুই নেই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সাথে সে আসলে এই নামটি অতপ্রতভাবে জড়িত। আজকে মুগ্ধর পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন। তাদের অভিযোগ ছিল যে পুলিশের গুলিতেই মুগ্ধ নিহত হয়েছে, এবং তারা সংবাদ মাধ্যমে বলেছেন যে মুগ্ধ যে পুলিশের গুলিতে নিহত হয়েছে এই যে ভিডিও ফুটেজ, সেটি নিয়ে আসলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাননি। সে বিষয়ে আপনি কি বলতে চান? এবং এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এমনটি আশা করা যায় কিনা? শহীদ মীর মুগ্ধের পরিবারের মতো আরও অনেক শহীদ পরিবার হয়তো একই রকম হতাশার মধ্যে আছেন, এবং আমরাও যারা এই আন্দোলনের সাথে অংশগ্রহণ ছিলাম আমরাও হতাশার মধ্যে আছি। আপনারা জেনে থাকবেন বিগত সময়ে পুলিশ হিসেবে কাজ করেনি, পুলিশ লীগ হয়ে কাজ করেছে। এমনভাবে তারা জনগণের উপরে নিপীড়ন চালিয়েছে, এবং জুলাই আগস্টের সময়টাতে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আমাদের উপরে গুলি বর্ষণ করেছে। তাদের গুলিতে অসংখ্য ছাত্র জনতা মারা গেছে, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো পুলিশের মধ্যে এখন পর্যন্ত তেমন খুব বেশি সংখ্যক পুলিশকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয় নাই। এটা একটা ব্যর্থতার জায়গা। আমরা মনে করি বাংলাদেশ পুলিশ সেখানে আমূল সংস্কার দরকার। যারা সরাসরি গুলি করেছে এই ভিডিও ফুটেজগুলোতেও দেখা যাচ্ছে অনেকগুলো জায়গায়, এবং আরেকটু তদন্ত করলে বের হয়ে আসবে যে কোন কোন থানার কোন কোন পুলিশ আসলে বেশি অ্যাগ্রেসিভলি স্টুডেন্টদের উপরে গুলি চালিয়েছে। এদের মধ্যে যারা সৎ পুলিশ আছেন, অবশ্যই কিছু সৎ পুলিশ আছেন, তাদের কাছে জিজ্ঞেস করলেই তারা ওই সব অসৎ এবং অপরাধী পুলিশ যারা আছে তাদেরকে তারা চিহ্নিত করে দিতে পারবেন বলে আমরা ধারণা করি। সরকারের এই জায়গায় খুবই শক্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করছি। এবং সামনের দিনে এই যে পুলিশ বাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী যাকে পুলিশ ফোর্স বলা হয়, এই ফোর্স বলার মধ্যেই এখানে দমন পীড়নের একটা সম্পর্ক আছে। এই ফোর্স না বলে পুলিশকে পুলিশ সার্ভিসে রূপান্তরিত করতে হবে। পুলিশ বাহিনীর আগাগোড়া পরিবর্তন দরকার। পুলিশ বাহিনী কার্যত 5 আগস্টের পর থেকে এখনও ভালো করে ফাংশন করছে না। এর পিছনে অন্যতম বড় কারণ 5 আগস্টের আগে পর্যন্ত তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল সামগ্রিকভাবে। অর্থাৎ এই পুলিশ বাহিনীর মধ্যে সৎ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছিল সেই সময়টাতে। এখন আমাদের দেখবার বিষয় হলো এই পুলিশ বাহিনীতে যারা সে সময় গুলি করেছে, গুলির হুকুম দিয়েছে, যারা আমরা দেখেছি ঠান্ডা মাথায় কোনো একটা গলির মধ্যে গিয়ে যেখানে ছাত্ররা আশ্রয় নিয়েছে সে আশ্রয় প্রার্থী ছাত্রদের উপরে তারা গিয়ে গুলি করছে ঠান্ডা মাথায়, দূরে থেকে কিছু না, নিরস্ত্র ছাত্ররা, তাদের হাতে বড়জোর ইট পাটকেল বা লাঠি ছিল। কোনো ছাত্রের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, কোনো বন্দুক ছিল না কোনো জনতার কাছে। এই নিরস্ত্র মানুষগুলোর উপরে তারা যেভাবে আক্রমণ করেছে এটা কোনোভাবেই পুলিশের ফোর্স অ্যাপ্লাই করার যে মাত্রা আছে সে মাত্রার সাথে সঙ্গতিপূর্ণ নয় যে একজন নিরপরাধ মানুষকে গুলি করে মারা হবে। এরকমটা যারা করেছে তাদের বিচার হওয়াটা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী দোসর যারা আছে, ছাত্রলীগের দোসর যারা আছে তাদের যেমন বিচার হতে হবে, একই সাথে যারা পুলিশ লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের বিচারটা হতে হবে। পুলিশ বাহিনীতে আগাগোড়া একেবারে ঢাকা থেকে শুরু করে নিয়ে মফস্বল পর্যন্ত যেখানে পুলিশের যারা আছে, কনস্টেবল থেকে শুরু করে নিয়ে একেবারে সর্বোচ্চ পদ পর্যন্ত সবগুলো জায়গায় পরিবর্তনটা দরকারি হয়ে পড়েছে। সরকার কেন এখনো পর্যন্ত এই জায়গাটাতে খুব বৈপ্লবিক একটা পরিবর্তন করতে পারছে না সেটা নিয়ে আমাদের একটা আতঙ্ক এবং প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। আমরা চাইবো সরকার এই জায়গাটাতে অবশ্যই একটা কার্যকর ভূমিকা নেবে এবং একই সাথে পুলিশ বাহিনীতে আমাদের যদি সদস্য প্রয়োজন হয় তাহলে এই যে সারা দেশে এত এত ইয়াং ছেলেপেলে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু যোগ্য হয়ে আছে, তাদেরকে চাইলেই নতুন পরীক্ষা নিয়ে তাদেরকে পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা সম্ভব। নতুনটা পুলিশ বাহিনীতে আসবে, পুরনোদের মধ্য থেকে যারা সৎ ছিল তারা তাদেরকে গাইড করবে। এই ফর্মুলাতেই নতুন করে পুলিশ বাহিনীটাকে ঢেলে সাজানো দরকার এবং যারা গুলি করেছে, গুলির আদেশ দিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরর আজকে শেষ করবে এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।